থাকবো বিহারে, কারণ এই মুহূর্তে বিহারে বিপুল ভোটে এগিয়ে রয়েছে এনডিএ। যদি দল বিশেষে দেখতে চাই আলাদা ভাবে, তাহলে বিজেপি 90টি আসনে এগিয়ে, জেডিইউ 81টি আসনে এগিয়ে, আরজেডি বেশ খানিকটা পিছিয়ে পড়েছে, বেশ খানিকটা। হিসেব বলছে পিকের দল এখনো পর্যন্ত খাতা খোলার মতো পরিস্থিতিতে আসেনি। আর জোট হিসেবে যদি দেখি, এনডিএ 198তে এগিয়ে, মহাগঠবন্ধন বা বিরোধী মহাজোট 40টি আসনে এগিয়ে রয়েছে, বাকিদের 5টি। আর যদি পার্টি হিসেবে যে কথা বলছিলাম, 90টি আসনে, মানে একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে হয়তো এই প্রথম বিহারে বিজেপি। मैं तो डे वन से कह रहा था बिहार में लैंडस्लाइड विक्ट्री होगी, 2010 की तरह होगी। एक तरफ नेतृत्व है लालू यादव, राहुल गांधी, तेजस्वी का, जो प्रतीक है जेल और बेल के, भ्रष्टाचार के, जंगल राज के, लूट खसोट के, अपहरण के, हत्या के। और बिहार की जनता अमन, चैन, शांति के लिए वोट दिया है, न्याय के साथ विकास के लिए वोट दिया है। और इधर नेतृत्व है नीतीश कुमार, नरेंद्र मोदी। भले युवा ने नहीं देखा वो काल, लेकिन उनके बुजुर्गों ने तो देखा है, और ये जीत उसी की। हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एनडीए की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे। वो तो पहले ही से कह रहे थे कि गिरल भभकी देते हैं, भ्रामक समाचार पैदा करते हैं ताकि लोगों में दहशत हो। धन्यवाद है चुनाव आयोग को कि जिन्होंने उन लोगों का मुंह बंद कर दिया। हम तो सोचते हैं कि 6 सीट जीतेंगे। भूमिका क्या है, हम लोग तो आंख मूंद करके एनडीए को साथ देने वाले में से हैं, और खास करके नीतीश कुमार का नेतृत्व को हम शुरू से ही कहा है कि उनके नेतृत्व में ही मुख्यमंत्री बने लोग, सरकार चले, अच्छा है। बिहार में कहीं ना कहीं लोगों को बदलाव नहीं, विकास चाहिए। और जिस नकारात्मक सोच से महागठबंधन अपनी राजनीति करती है, उसको बिहार की जनता ने बहुत साल पहले ही एक क्लियर मैंडेट देके उसको नकार दिया था। ये डेफिनेट था कि एनडीए पूर्ण बहुमत की सरकार बनाने वाली है, क्योंकि बिहार की जनता को एक सुखी समृद्ध बिहार चाहिए। बिहार की जनता ने विकास पुरुष नीतीश कुमार जी को पुनः एक बार फिर से अपना मुख्यमंत्री चुना है। पर विकास कर करके हमरा ललटेनिया के जलने नहीं दे रहा है। का जरूरत है, फिर एक बार हमरा फिलॉसफी फेल हो गया। तेरी के बोले बिहार को डेवलप करेंगे, वो झूठ फेल हो गया, फिर उसे फिलॉसफी फेल हो गया। अब दाम धरिए, बहुत अब विकास कर लीजिए, हमारा सरकार बनने दीजिए। हम बिहार में कट्टा का फैक्ट्री खोलेंगे, बिहार को डेवलप करेंगे। बहुते आप विकास कर रहे हैं नीतीश जी, का जरूरत है। রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ রয়েছেন। অনির্বাণ, একথা মানতে হবে যে বিহারের মানুষ নীতিশ কুমারে আস্থা রেখেছে, বিজেপির উপরে আস্থা রেখেছে, কিন্তু আমি শুধু বোঝার চেষ্টা করব আরজেডির উপর কেন আস্থা রাখতে পারছে না, কংগ্রেসের ভোটার অধিকার যাত্রার উপর কেন আস্থা রাখতে পারছে না। দেখুন, এক্ষেত্রে আরজেডির ওপর আস্থা রাখতে না পারার একটা বড় কারণ অতি অবশ্যই হতে পারে যে বিহারে পলিটিক্যাল ফেনোমেনন বলতে যদি কেউ থেকে থাকেন, সেটা কিন্তু ছিলেন লালু প্রসাদ যাদব। তার রাজনৈতিক উত্থান যেটা যে কারণে হয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠন করে তিনি যা কাজ করেছিলেন বা করেননি, তার উপর ভোট যেটুকু আরজেডি পায় তার উপর পায়, আবার যেটা পায় না সেটাও কিন্তু তার উপরেই পায়। এখানে একটা অদ্ভুত ডাইকোটমি হয়তো রয়েছে যে লালু প্রসাদ যাদবের রাজনৈতিক কেরিয়ার যদি আপনি দেখেন, কার্যত একার জোরে তিনি একটি দলকে দাঁড় করিয়েছেন, তাকে ক্ষমতা এনেছেন, দীর্ঘ সময় শাসনও করেছেন, কিন্তু পরবর্তীকালে যে পলিটিক্যাল লেগেসি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করার মতো ক্ষমতা হয়তো বা তেজস্বী যাদব এখনো পর্যন্ত দেখাতে পারেননি। ভবিষ্যতে পারবেন কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু যে রাজনৈতিক সংঘর্ষের জায়গা লালু প্রসাদ যাদব নিজের জীবনে করে দেখিয়েছেন, বিহারের যেটাকে তারা বলেন পিছড়ে বর্গ, তাদের মুখে স্বর জোগানোর কাজ যেটা লালু প্রসাদ করেছিলেন, সেটাকে কেউ অস্বীকার করতে পারেন না। আবার সরকারে আসার পর এমন কিছু ঘটনা বা এমন কিছু সময় বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যেটার স্মৃতি হয়তো এখনো বহু মানুষের মনে রয়ে
গেছে। সেই জায়গাটা নীতিশ কুমার নতুন কিছু কাজ নিয়ে এসেছিলেন প্রাথমিকভাবে, যদিও তারপরে তিনিও যে পথ হারাননি এ কথা বোধহয় বলা যায় না, কারণ যে জঙ্গলরাজের কথা আমরা বারবার লালু প্রসাদের ক্ষেত্রে শুনি, পরবর্তীতে নীতিশ কুমারের সময় তার যারা বিউরোক্র্যাটস, কার্যত করাপ্ট বিউরোক্র্যাটস, তারাও কিন্তু এই জঙ্গলরাজই স্থাপন করেছেন। এখানে সম্রাট চৌধুরীর কথা বারবার উঠে আসছে, যে সম্রাট চৌধুরীর আরজেডিতে থাকাকালীন কুকীর্তিগুলির কথা আমি বলছিলাম, সেই আরজেডি থেকেই সেই সম্রাট চৌধুরীকেই বিজেপি তুলে নিয়ে যখন উপমুখ্যমন্ত্রী করছে, তার প্রাক্তন কুকীর্তিগুলো কি হঠাৎ করে ঢাকা পড়ে যায়? আরজেডি যদি খুব খারাপ দল হয়ে থেকে থাকে, আমি ধরে নিলাম তরুণ যা বলছেন সেটা ঠিক বলছেন, তাহলে সম্রাট চৌধুরী আরজেডিতে থাকাকালীন তার বিরুদ্ধে যে খুনের অভিযোগগুলি, কার্যত গণহত্যার অভিযোগগুলি রয়েছে। প্লিজ একটু ইন্টারাপ্ট করছি, আমি সুকান্ত মজুমদার, কি বলছেন লাইভে শুনুন। বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি, বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করবে। বাংলাতেও এসআইআর চলছে, মানে মনে হচ্ছে বাংলাতেও সেই প্রভাবটা এইভাবেই পড়তে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে, বিজেপি জিতে গেছে। প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয়, এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের গিয়ে করা উচিত, যে আচ্ছা বিহারে বিজেপি জিতলো, একটা পার্টি অফিস ভাঙা হলো না কেন জেডিইউ এর? কোনো মেয়ের শ্লীলতা কেন, হানি কেন হলো না? আচ্ছা, কোনো বিজেপি জিতেছে ওখানে, স্বাভাবিকভাবে জেডিইউ কোনো কর্মীর পা ভেঙে কেন দেয়া হলো না? আরজেডি কোনো কর্মীর কেন পা ভেঙে দেয়া হলো না? বা যে কোনো বিরোধীর, জনসুরাজ পার্টির, তাদের কেন পা ভেঙে দেয়া হলো না? বাংলার পাশের রাজ্য বিহার, যে বিহারকে একসময় সত্যি আমরা বাঙালিরা অনেক সময় বিহারের কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত। বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই। ভোটে যে ইচ্ছে সে জিততে পারে, জনগণ যাকে ভোট দেবে সে জিতবে, কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে? আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত, এবং সব নেতাদের করা উচিত, সমস্ত দলের নেতাদের করা উচিত। এবং এসআইআর এর ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে? এসআইআর অভিষেক রয়েছেন, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। অভিষেক, বিহার জয়ের পর, বিজেপির বিহার জয়ের পর কোথাও একটা আত্মবিশ্বাস আরো অনেকটা বেড়ে গিয়েছে মনে হয়, যে ফ্যাক্টরে যেভাবে বিহারে যে পাটিগণিতে পাটনা জয়ে লাভ হয়েছে, সেই একই পাটিগণিতে একই ফর্মুলায় বাংলা জয় অত সহজ হবে? দেখো, ইতিহাস বলছি 2002-এর এসআইআর বলো বা এইবারের বিহার বলো, এসআইআর এর পর যারা সরকারি দল থাকে তারাই আসে। 2002-তে বামফ্রন্ট এসলো, 2002-এর পরে। এইবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এনডিএ আসছে, অর্থাৎ সামনের বার তৃণমূল আসবে, বিজেপি আসবে। আমি সত্যি রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু এসআইআর এর পদ্ধতিগত সমস্যা যে কি আছে সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু আমরা অর্জুন সিং এই আজ থেকে 12 বছর আগে বা 10 বছর আগে যখন পুরো ভোট, এই পঞ্চায়েত ভোটে আমডাঙ্গায় সিপিএম কর্মী খুনে অভিযুক্ত, সল্টলেকের পুরো ভোটে তোমাদের সহকর্মীরা মার খেয়েছিল। অর্জুন সিং বিজেপি তো অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে নেই, বা অর্জুন সিং দেব শিশু না। অর্জুন সিংকে আজ অব্দি শোকজ করা যে আপনি কেন করেছিলেন ওটা। এবার কেউ বলতে পারবে না আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপ দিতে বললে ঝাঁপ দেবো নাকি আমি। 1 নম্বর। 2 নম্বর, সারা বছর রাজনীতির প্রশ্ন শুনলাম। মৈথিলি ঠাকুর সারা বছর রাজনীতি করবে? আমরা কঙ্গনা রানাওয়াতের পরিণতি দেখেছি, রোজ সকাল বিকেলে ওই একই কথা বলে যাচ্ছে, এর থেকে সিনেমা করলে ভালো হতো। আমরা এখানে যখন বারবার আমরা বলো বা তরুণরা বলো, মানে অদিতি মুন্সিকে সমালোচনা করি, সেই একই প্রোটোটাইপে মৈথিলি ঠাকুরকে তো আমরা দিতে পারি না। আমাকে তো কনসিস্টেন্ট থাকতে হবে। আচ্ছা, রাজনৈতিক মিস অ্যাডভেঞ্চারের কথা হচ্ছিল। ভাইপো প্রীতি না বিজেপির একটা দীর্ঘকালীন ব্যাপার, সেটা অজিত পাওয়ার হতে পারে বা চিরাগ পাসওয়ান হতে পারে। গত বছর নির্বাচনে এলজেপির একটা ভাগ ছিল পশুপতি পারসের হাতে। পশুপতি পারস হচ্ছে চিরাগ পাসওয়ানের কাকা, আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজনীতিতে কখন কাকে তুমি কিসে রাখবে ঈশ্বর জানে। আজকে তাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে, সেই অভিযোগগুলো তাদের শাসনকালে হয়ে থাকে। লাস্ট ব্যর্থ, মানে হঠাৎ করে ড্রয়িং রুম পলিটিক্স, এগুলো অনেক কিছু শুনলাম। আমরা কেউ ভুলে জানি চিরাগ পাসওয়ান কিন্তু শুরু করেছিল একজন ব্যর্থ বলিউড অভিনেতা নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে তিনি একজন একটা পলিশড মুখ হয়ে গেছে, কারণ তার পেছনে সাকসেস আছে। সবশেষে ভাই একটু আগে বলেছিল আরজেডি মুখ্যমন্ত্রী মেয়ের বিয়ের সময় বিহারের সেই অবস্থা খুব সমালোচনাযোগ্য। আমরা কেউ ভুলিনি নিশিকান্ত দুবে পুলওয়ামা অ্যাটাকের আগে
তার বিয়েবার্ষিকী পালন করতে গেছিল সেই সিকিউরড এরিয়াতে, যেটা আর্মি টেরিটোরিয়াল এরিয়া। শোনো, সরকারে থাকলে সবাই খোলামখুচি মনে করে, এবং সেটা বিজেপি হোক, আরজেডি হোক, জেডিইউ হোক, টিএমসি হোক, বা হয়তো আমরা সবাই একই রকম। যখন বিরোধী থাকি তখন আমাদের মানবাধিকারের কথা মনে পড়ে। এইসব কথা বলে লাভ নেই, সাফল্য আছে এখন এইসব কথা বলা যায়। আচ্ছা, আপনি আচারী ধর্ম শিখাও অপরে, খুব পুরোনো ভাব। এই এতগুলো কথা যখন আসছে তখন আমি মনে করে দিই, একটা ডেট ধরে মনে করাই। 21শে জুলাই 1993। আজকাল কি বাম নেতৃত্ব কংগ্রেস অফিসে যায় মারাটালা চড়াতে, শহীদ বেদিতে? মরেছিল কারা? কংগ্রেস কর্মীরা মরেছিল, তৃণমূল তো হাইজ্যাক করেছে। কংগ্রেসের কতজন কর্মী বামফ্রন্টের হাতে খুন হয়েছিল? তার জন্য কি ক্ষমা টমা চেয়েছে নাকি? শোকজ ফোকজ জোট সঙ্গের মধ্যে কিছু হয়েছে? ছেড়ে দিলাম। পশ্চিমবঙ্গে 2011 পর থেকে কতজন কংগ্রেস কর্মী মারা গেছে? ফুলচাঁদ শেখ তো ভুলিনি, পঞ্চায়েতে প্রথম বললি 40 মুসলিমদের 40 দিনে একটা পিরিয়ড পালন করে। তার আগেই আমরা দেখলাম দিল্লিতে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী একসাথে নৈশভোজ চলছে ইন্ডি অ্যালায়েন্সের। কারা কথাগুলো বলছে? কিরকম অবস্থা না তো 2024 সালে জেনারেল ইলেকশন, ভারতীয় জনতা পার্টি 240টা আসন পেল, সব মানে 200, আর কংগ্রেস পেল 99টা। 99 পেয়ে সেলিব্রেশন দেখলাম, আমরা সরকার চলে এসছে, একদম সরকার হয়ে গেছে, নাচ ফাঁচ দেখলাম, জালেবি ওয়াইফাই অনেক কিছু দেখে নিলাম। সেখান থেকে দাঁড়িয়ে ওই ব্যাপারটা হয়ে গেছে, একটা ছেলের প্রথম মানে পাস করেছে, আর একটা ছেলে ফার্স্ট হয়েছে, তো নাম্বারটা একটু কম পেয়েছে, তার দুঃখ ছিল। 24-এর পর থেকে তুমি একের পর ইলেকশনগুলো দেখো। হ্যাঁ, 24-এ আমাদের ভুল ছিল কিছু, আমরা যতটা সংখ্যক নাম্বার পাওয়া উচিত ছিল, যতটা আসন পাওয়া উচিত ছিল পাইনি, তারপর আমরা ভুলগুলো রেকটিফাই করেছি। আরেকজন যুবরাজ, সে মনে করলো এইটাই চলবে, একটু সাঁতার কাটবো, একটু করবো, একটু কুস্তি করবো, একটু নাচানাচি করবো, হয়ে যাবে। না, দিস ইজ নট পলিটিক্স। দলের, আমি বলছি কোনো নেতৃত্বের কথা বলছি, আমি দলের কথা বলছি। দল, একটা রাজনৈতিক দল 365 ডেজ পলিটিক্সে থাকবে, সেই স্বাভাবিক। তরুণজয়ী তিওয়ারি, অভিষেক বা অনির্বাণ থাকলেও ফ্যাক্টর না, দল কি করছে সেটা ফ্যাক্টর। আমি কোথাও নেই, আমি হট করে গিয়ে একটু পুকুরে সাঁতার কেটে নিলাম, 60 দিন আমার কোনো দেখা নেই, আমি একটা জোট করলাম, কোনো খবর নেই, যাকে দিনরাত গালাগালি করে গেলাম তার সাথে জোট করলাম। আর ভাই অনির্বাণ একটা কথা বলছিল, দেখো সিএতে কতটা নাগরিকত্ব পাওয়া গেছে, যে পার্সোনাল ইনফরমেশন দ্যাট ক্যান নট বি শেয়ার্ড পাবলিকলি। ওকে এটা যেটা মনে করানো সম্ভব সেটা মনে করে দিই। এই বছর সেপ্টেম্বর মাসে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট মানে 2025-এর সেকশন 33 অনুযায়ী একটা অর্ডার আনা হলো, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025। কি বলা হয়েছে? 31 ডিসেম্বর 2025 পর্যন্ত যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে মাইনরিটি যারা অত্যাচারিত হয়ে এসছে তাদের এগেনস্টে কোনো প্রসিকিউশন হবে না। কে করেছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন। তারপরেও কি হচ্ছে পশ্চিমবঙ্গে, যারা রাইটের কথা বলছে পশ্চিমবঙ্গে এখনও আটকে রেখেছে তাদেরকে, তাদের জন্য একটা মামলা করতে বাধ্য হয়েছি আমি, এবং কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে স্টেটকে কতজন ওরকম জেলে আটকে আছে তার হিসাবটা দাও। তা আমরা মতুয়াদের পাশে আছি, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের পাশে আছি, অত্যাচারিত হয়ে আসা খ্রিস্টান, মুসলিমদের, খ্রিস্টান, পার্সি, জৈনদের পাশে আছি। পরিষ্কার হিসাব। এখান থেকে এদের আপত্তি কোথায় হচ্ছে? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য যখন সিএএ আনা হচ্ছিল, সবথেকে বড় বিরোধী কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলাটা কে করলো? অন্যতম অ্যাপ্লিকেন্ট ছিল মহুয়া মৈত্র। কেন? তাদের নাগরিকত্ব দিতে হয়েছিল বলে অসুবিধা হচ্ছে। ওইখান থেকে আসা প্রত্যেকটা মাইনরিটিকে প্রোটেক্ট করার দায়িত্ব কেন্দ্র সরকারের, কেন্দ্র সরকার দায়িত্ব পালন করছে। আমি অনির্বাণের কাছে জানতে চাইব, অনির্বাণ, যখনই বাংলায় বসে বিহার প্রসঙ্গে কথা উঠছে, আজ বিজেপি একটা ভালো জায়গায়, খুব সুবিধাজনক জায়গায় বিহারে, সেই জায়গা থেকে বিজেপি বা বিজেপির যারা স্পোক্স পার্সন আছেন তারা বারবার বলছেন যে দেখুন, একটা জায়গায় ভোট হলো, সেখানে কোনো রিপোল হয়নি, সেখানে কোনো রিপোলের প্রয়োজনই হয়নি, একটা জায়গায় ভোট হলো, শান্তিতে হয়ে গেল, এখন উৎসব চলছে। তারা বারবার বাংলার উদাহরণ টেনে আনছেন। হতেই পারে এটা প্রচারের একটা অঙ্গ, কিন্তু যদি আমি কম্পেয়ার করতে চাই, জঙ্গলরাজ বলা হতো বিহারে, এটাও তো সত্যি যে বিহারের ভোটের সঙ্গে বাংলার ভোটের তুলনা করা হচ্ছে বারবার, বাংলায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছে বারবার। দেখুন, বিহারে ভোট প্রচার চলাকালীন এনডিএর প্রার্থী অনন্ত সিংহ তার প্রতিপক্ষ দলের একজন সমর্থককে প্রকাশ্য দিবালোককে খুন করেছিলেন। আপনি কিভাবে বলতে পারেন যে বিহারে এই ধরনের অশান্তি ভোট চলাকালীন হয়নি, রাজনৈতিক খুনোখুনি হয়নি? আমি বলতে চাই না যে এখানে কোনো কম্প্যারিজন হওয়া উচিত,
যে বিহারে এটা হয়েছে তো আমাদের এখানে একদমই নয়। একটি মানুষেরও প্রাণ যাওয়া এটা সমর্থনযোগ্য হতে পারে না। এইটা নিয়ে যদি কোনো রাজনৈতিক দল বলে যে না আমরা আরও এটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই, এটা নিয়ে আমার কোনো বিরোধিতার জায়গা নেই। কিন্তু অন্যকে খারাপ দেখাতে গিয়ে এই তথ্যগুলি ভুলে গেলে চলবে না। একইভাবে নাগরিকত্ব কারা পেয়েছেন নয়, কতজন পেয়েছেন এটা কখনো পার্সোনাল ইনফরমেশন হয় না। তার কারণ পার্লামেন্টে যখন এই প্রশ্ন করা হয়েছিল লিখিতভাবে, সরকারের তরফ থেকে জবাবটা দেওয়া হয়েছিল। ওটা পার্সোনাল ইনফরমেশন হলে তারা জবাবটা দিল কেন? এই জবাবটা ঠিক কত সংখ্যার নিরিখে যদি আমি এখন বলি, আবারও বলছি তরুণকে চেয়ার ছেড়ে উঠে চলে যেতে হবে। আজকে তারা যে হিন্দুদের কথা, উদ্বাস্তু হোক, শরণার্থী হন, বাঙালি হিন্দু হন, যাদের প্রোটেকশনের কথা বলছেন, আমি তো সরাসরি বলছি 2019 সালে আপনারা আইন বানালেন, 6 মাসের মধ্যে তার রুলস ফ্রেম করার কথা, সময় নিলেন 54 মাস, তারপরে আরও 18 মাস চলে গেছে, এখনো পর্যন্ত কতজনকে নাগরিকত্ব দিতে পেরেছেন তথ্যটা আপডেট দিতেই পারছেন না। কারণ পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত পেয়েছেন যে সংখ্যাটা 10 ছাড়ায়নি। যদি ছাড়িয়ে থাকে আপনারা সেটা প্রকাশ্যে বলে দিন যে এতজন আবেদন করেছেন, এতজন পেয়েছেন, এতজন পাননি। এই প্রশ্নের সরাসরি উত্তর বিজেপির কেউ এখনো পর্যন্ত দিতে পারছেন না। তরুণ এক সেকেন্ড, একদম চেয়ে নেবো, একদম তোমরা সংখ্যাটাকে বলে দাও না, ক্ষমা চেয়ে নেবো, তোমাকে আমি 100 বার বলছি, আমি বলছি তরুণ, তোমরা সরকারি ভাবে এই পরিসংখ্যান দিয়ে দাও যে সিএএ তে কতজন হিন্দু বাঙালিকে তোমরা নাগরিকত্ব দিয়েছো। আমার যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নেব, আমি প্রকাশ্যে তোমার সামনে বললাম। আর যদি দিতে না পারো, থাকলো না, তুমি ক্ষমা চাইলে হবে না। তো তুমি তো সিএ দায়িত্ব নাও, তুমি ক্ষমা চাইবে বলছো, দায়িত্ব যারা নিয়ে ক্ষমা চাইবে বলছো, আমি চাইবো, 100 চাইবো। কারণ আমি বলছি তো, তোমরা যদি তথ্য দিতে পারো সরকারি স্তরে দেবে, কোনো নেতা এমনি বলে দিলে ওটা নয়। সরকারি স্তরে স্বরাষ্ট্র মন্ত্রক যদি জানাতে পারে যে এখনো পর্যন্ত আমরা এতজন হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দিয়েছি এবং সেখানে যদি কোনো রকম ভাবে আমার ভুল হয়ে থাকে, আমি মেনে নেবো, আমি ক্ষমা চেয়ে নেবো। আর যদি দিতে না পারে তাহলে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। করো, তুমি কমিট করো। নাম্বার 10 জনের বলে দিল না, অনির্বাণ ব্যানার্জি তৃণমূলের শ্যাডো মুখপাত্র, শ্যাডো, সে তার উত্তর দেবে অমিত শাহ। মানে এক্সপেকটেশন, আরে ভাই তথ্য দাও, এক্সপেকটেশনটা তথ্য দাও, কতজন পেয়েছে? অমিত শাহ উত্তর দেবে একজন শ্যাডো মানে মুখপাত্র, এটা দাবিটা মানুষের মুখপাত্র শ্যাডো। আমি একবার অভিষেক কি বলছে, অভিষেক কি বলছে জানতে চাই। নাগরিকত্বটা বিজেপি, কংগ্রেস, তৃণমূলের নাগরিকত্বটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আওতায় পড়ে, তাই তার সংখ্যাটা একমাত্র মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে দিতে পারে। বাকি আমি বললাম, রাম বললো, শ্যাম বললো, তার উপর কিছু যাবে আসবে না। একটু আগে যে কথা হলো নাগরিকত্ব এবং মতুয়া নিয়ে কথা হচ্ছিল, 2025 সালের 8ই আগস্ট অশোক কীর্তনীয় এবং স্বপন মজুমদার তোমাদের আর্কাইভে আছে, আমি ডেটটা ওই কারণে বললাম। অশোক কীর্তনীয় এবং স্বপন মজুমদার দুজনে বিজেপি এমএলএ এবং পশ্চিমবঙ্গের আইনসভার সদস্য। তারা বলেছিলেন তাদের বাবা মায়ের নাম 2002-এ নাম নেই, তারা পরবর্তীকালে এসেছিলেন এবং ইত্যাদি ইত্যাদি সমস্যা। আমার প্রশ্নটা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন, একটু আগে যে কথাটা বললো, সে 2002-এর এসআইআর, মানে 2002-এর এসআইআরকে তো মাপদণ্ড করা হয়েছে, পয়েন্ট অফ রেফারেন্স। যদি তোমার সেখানে নাম না থাকে বা তোমার বাবা মার নাম না থাকে বা ইত্যাদি লোকের নাম না থাকে, তাহলে তোমার নাগরিকত্ব সহ ভোটার অধিকারটা হচ্ছে প্রশ্নচিহ্নের মুখে। তাহলে আমার পিপল রিপ্রেজেন্টেটিভ এক বলে ভারতীয়রাই ভোট দিতে পারে এবং ভারতীয়রাই একমাত্র ভোটে দাঁড়াতে পারে, তাহলে এখন অবধি অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার তারা কি ভারতীয়? এবং তাদেরকে যারা নির্বাচিত করেছে তাদের যদি নাগরিকত্বটাই সুনিশ্চিত না হয়, তাহলে কাদের ভোটে নাগরিক হয়ে, কাদের ভোটে বিধায়ক হয়েছে? ফার্স্ট থিং দেখো, মানে আমার তো ভোটে দাঁড়ানোর এখনো সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি, ভাইয়ের হয়েছে। তো অন্তত যেটা ভোটে দাঁড়িয়েছে যে আইনে হিসাবে, সেই আইনটা একটু পড়া উচিত। 2002-এর এসআইআর এর ক্ষেত্রে যদি কারোর নাম না থাকে, ইনফ্যাক্ট এবারও আমি ধরে নিলাম এসআইআর এ কারোর নাম বাদ চলে গেল, ধরে নিলাম এসআইআর এর নাম বাদ চলে যাওয়া মানে নাগরিকত্ব বাদ চলে যাওয়া না। নাম বাদ চলে যাওয়া মানে তার ভোট দেওয়ার অধিকারটা বাদ চলে যাওয়া। 2002-এর যার নাম নেই তার 11টা ডকুমেন্ট থাকবে, 11 ডকুমেন্টের মধ্যে থাকবে। আর যদি হিন্দু হয়ে থাকে তার তো চিন্তা করার কোনো কারণই নেই। তার উপর থেকে থাকে সিএ আছে, আদার ডকুমেন্টস আছে, অলরেডি আমি বললাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আছে, পাসপোর্ট অ্যাক্টে 2003-এর অ্যামেন্ডমেন্ট আছে, এতগুলো কিছু আছে। একটু দেখে নিলেই উত্তর দিতে সুবিধা হয়। ওই হাওয়ায় কথা বলে এই প্রবলেমটা হয়। সরকার আমি কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিল? আমি বললাম যে অশোক কীর্তনীয় এবং স্বপন মজুমদার বলেছে তাদের বাবা মায়ের নাম নেই, তাদের আরে বাবা ওই দুজনের ডকুমেন্ট আছে বলে তো ভোটে দাঁড়িয়েছে, দুজনের ডকুমেন্ট আছে ভোটে দাঁড়িয়েছে। অপোজিশন যারা ছিল ডকুমেন্টগুলো ছিল, এক সেকেন্ড যেহেতু ডকুমেন্টের প্রশ্ন বললো, ভারতবর্ষে ডকুমেন্ট ক্রিয়েটস ডকুমেন্ট। তোমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট কিসের ভিত্তিতে হয়? পাসপোর্ট হয় হচ্ছে ভোটার কার্ড এবং আধার কার্ডের ভিত্তিতে, সাথে পুলিশ ভেরিফিকেশন।
ভোটার কার্ড এবং আধার কার্ডের ভিত্তিতে সেই ভোটার কার্ডটা ওরাই বলছে পুলিশ, বাংলার পুলিশ নাকি পয়সা দিয়ে ভেরিফিকেশন করে, ওরাই বলে বাংলার পুলিশ রিপোর্ট। আরে তাই তো বলছি, বাংলার পুলিশ রিপোর্ট, বাংলার পুলিশের রিপোর্ট নাকি পুলিশ দ্বারা ভেরিফাইড, পুলিশ পয়সা দিয়ে কেনা যায়। তাহলে আমাকে একটা কথা বলো, প্রাইমারি ডকুমেন্ট গুলোকে তুমি মান্যতা দিচ্ছ না, সেকেন্ডারি ডকুমেন্টকে মান্যতা দিচ্ছ। তুমি তো ভোটার কার্ড এবং আধার কার্ডের ভিত্তিতে তুমি পাসপোর্ট তৈরি করছো। প্রাইমারি ডকুমেন্ট, আধার কার্ড, সেকেন্ডারি ডকুমেন্ট, প্রাইমারি ডকুমেন্ট, আধার কার্ড কোন একটা? ভাই আমি বলছি যে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে প্রাইমারি ডকুমেন্ট, পাসপোর্ট তৈরি করে প্রাইমারি ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে অল আদার ডকুমেন্টস আর দেয়ার। স্কুলের সার্টিফিকেট আছে, আমি স্কুলে ভর্তি হইনি, এখন বাবা মা কাগজ বলবো। আরে বাবা বার্থ সার্টিফিকেট আছে, আরে আমি নিশ্চিত যে এখানে যারা 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের বার্থ সার্টিফিকেট নেই, কি লাগবে না তাদের বার্থ সার্টিফিকেট নেই। উল্টো পাল্টা করে পাসপোর্টটা ম্যানেজ করেছিল, এখন পাসপোর্ট রিনিউ করতে যাক, তাহলে বুঝতে পারবে কি লাগবে না লাগবে। পাসপোর্ট রিনিউ করতে গেলে সেখানে পরিচয়, আইডেন্টিটি একটা বড় ফ্যাক্টর। এই পরিচয় নিয়ে ভোট দিতে পারবেন কি পারবেন না তা নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, জানিয়েও রাজনীতির হাওয়া গরম। তবে আমাদের আজ ফোকাস বিহার, বিহারের ছবি থাকবে গ্রাউন্ড জিরো থেকে। আপডেট দেবেন আমার সহকর্মীরা। একবার গ্রাউন্ড জিরো থেকে আপডেট জানা যাক, আপডেট কি পাচ্ছি আমরা, আমাদের ট্যালি কি বলছে? বলছে এনডিএ 201 আসনে এগিয়ে, আর গঠবন্ধন মানে মহাজোট 37টি আসনে এগিয়ে রয়েছে। ম্যাজিক ফিগারের থেকে অনেকটা উপরে চলে গিয়েছে এনডিএ সরকার গঠনের পথে, এবং একক সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে বিজেপি। নজর থাকবে হেডলাইন্সের পর।